সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে মুসলমান। প্রত্যেকের পরিবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, মানে যেটাকে মোদির এজেন্সি বলে। আমরা সংখ্যালঘুদের বলতে চাইছি যে আমরাই পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ। এই যে ধরুন আগামী নির্বাচন আসছে 26-এ, বা বাংলা কংগ্রেস আপনাদের সাথে ওই জেলাগুলোতে কতটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে? লড়াইটা হচ্ছে বোমার সঙ্গে বইয়ের লড়াই, তরোয়ালের সঙ্গে কলমের লড়াই। আপনি বেশ কয়েকবার মোদিজির নাম নিলেন। আপনি এই মানুষটা এই স্ট্যাচারে পৌঁছলেন, আজকে একটা পৃথিবীর মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা হিসাবে উঠে এলেন একদম গ্রাউন্ড থেকে। আপনি তার থেকে কি শিখলেন, বা আমাদের জেনারেশন যারা যারা নেক্সট জেনারেশন, তার থেকে শিক্ষণীয় কি কি আছে বলে আপনার মনে হয়? নেশন ফার্স্ট। কোনো বিপরীত পরিস্থিতিতে মাথা নত না করা, স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো এবং স্বপ্নকে বাস্তবায়িত করা, এটাই এই প্রজন্মকে উনি শিখিয়ে এলেন। মোদিজি একবার কলকাতার মিটিং এ এসছেন, তখন আমাদের দল একটু একটু করে আবার গেইন করছে, ওই 2টো আসন থেকে ওপরে উঠছে। হাম দো হামারা দো, আমাদের দেখে যে যারা বিদ্রুপ করে বলতেন, তার থেকে বেরিয়ে এসছে। সারা ভারতবর্ষের একটা পরিস্থিতি বদলে যাচ্ছে। তো এরকম সময় একটা মোদিজি এসছেন, হাওড়া স্টেশনে রিসিভ করেছি একটা সাধারণ গাড়ি, কারণ তখনও আমাদের কলকাতায় খুব একটা এসি গাড়ির প্রচলন হয়নি। এটা কত সাল? এটা আমার যতদূর মনে পড়ছে 88 সালে। আচ্ছা, তখন এসেছিলেন? মোদিজি প্রথম এসছেন, মানে দল। তার আগে তো মোদিজি বিজেপির সংগঠনের অন্য দায়িত্বে ছিলেন। তো মোদিজি এসছেন, তারও আগে সংঘের প্রচারক ছিলেন। তা এসে আমি তখন ওনার নামও জানতাম না। তা গাড়িতে উঠেছি, উনি আমায় জিজ্ঞাসা করলেন এখান থেকে, মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যখন জাস্ট ট্রেনে এসেছিলেন? হ্যাঁ, ট্রেনে এসেছিলেন। যে আমরা এতে উঠেছি, হাওড়া ব্রিজটা কাছে অ্যাপ্রোচ করছি, তখন উনি বললেন বেলুর মঠের রাস্তাটা এখান থেকে কোন দিকে। আমি ওনাকে দেখালাম যে এটা দিয়ে রাস্তাটা এদিকে বেলুর মঠে যায়। তখন যে বেলুর মঠের সঙ্গে ওনার সম্পর্ক, উনি যখন এসেছিলেন, এগুলো আমার জানা ছিল না, কারণ আমি তো প্রথমে ওনাকে চিনতাম না। আরেকজন নেতাকে আমি চিনতাম, তার সঙ্গে উনি এসেছিলেন। আচ্ছা, তিনি আমার তখন পরিচিত উনি ছিলেন গুজরাটের কোনো উত্তরপ্রদেশে। না, বিজেপির গুজরাতের বিজেপির দায়িত্বে সম্ভবত তিনি সবে এসেছেন। তা তখন এসেছেন। তা এখন আমার দিনটা বা চেহারাটা এখন আমার মনে আছে। তখন আর চুলও সাদা ছিল না। খুব ইন্টারেস্টিং। তা বলছেন বেলুর মঠের রাস্তাটা কোন দিকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম এদিকে। উনি জিজ্ঞেস করলেন কি, আমি খুব কনজাস্টেড জ্যাম হয়, এই 2-4টে কথা হতে হতে আমরা আসছিলাম মহাত্মা গান্ধী রোডের ওপরে একটা হিমালয় বলে হোটেল আছে, ওইখানে ওই জন্য মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল। খুবই সাধারণ এটা। তা যখন এলো, তখন বললেন উনি যে ঋষি অরবিন্দের বাড়িটা কোথায়, এই কোথায়, মানে ওনার ঠিক জন্মস্থান এটা উনি জিজ্ঞাসা করেছিলেন। আমার স্পেসিফিক্যালি মনে আছে। মনে আছে ভিন্ন কারণের জন্য। এবার কিছু দূর আসার পরে তিনি বললেন, আচ্ছা ঋষি অরবিন্দকে গ্রেপ্তার যেখানে করা হয়েছিল, কোথা থেকে করা ছিল, বাড়ি থেকে? বললাম না, এটা মধ্য কলকাতার হাতিবাগান বলে একটি জায়গা আছে, সেখানে একটি মানে শিলাখণ্ড লাগানো আছে এবং তাতে লেখা আছে এই জায়গা থেকেই আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হয়। এটা আমি ওনাকে বললাম। তো এই সমস্ত কয়েকটি কথা হলো। উনি ব্রাহ্ম সমাজের কথা জানতে চাইলেন, যে তাদের অফিস বা তাদের কিরকম চলে, আর্য সমাজ। এই করতে করতে আমরা ওই মোটামুটি, তখন তো জ্যাম থাকে, করতে করতে হিমালয় হোটেলে এসেছি। এবার তলায় লবিতে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তো সে একটা অটোগ্রাফের খাতা নিয়ে ঘুরছে। আদবানিজি দাঁড়িয়ে আছেন, আর আদবানিজির সঙ্গে ডক্টর মুরলী মনোহর যোশী ছিলেন। তো সমস্ত কর্মী, তাদের ভিড়। এবার এই মেয়েটি খুব কষ্ট করে, ছোট্ট মেয়ে একটা, সে ঢুকতে পারছে না ভিড়ের মধ্যে, মানে ওই তাদের ওনার কাজ, আদবানিজির কাজ পর্যন্ত পৌঁছতে পারছেন না।
তা না পৌঁছতে পেরে উনি দেখেছেন পাঞ্জাবি পাজামা পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, উনার কাছে নিয়ে এসছে তো মেয়েটা। তো উনিও একটু আশ্চর্য হয়ে গেল। মোদিজি হুম। বলছেন, "अरे हम नेता नहीं हैं, नेता वो होता है जो हवाई जहाज से आते हैं, हम तो अभी बेटा ट्रेन से चल कर आए हैं, हम नेता नहीं है, तुम इंतजार कर लो सब।" আর বাচ্চাটা তখন বলছে, "नहीं आप आपको ही देना पड़ेगा", হিন্দি ভাষী একটি মেয়ে ছিল, হুম। "आपको ही देना पड़ेगा।" বলে, "बेटा हम नेता नहीं है।" তো বলার পরে আমি বললাম, "আরে," আমি ওনাকে বলেছিলাম যে যে "इतना बोल रहे हैं, आप दे दीजिए ना, ऐसा भी तो हो सकता है, ये दृश्य उल्टा भी तो हो सकता है, आने वाले दिन में वही हो, क्या होगा कौन जानता है, तो आपको होगा, आपको देना बोल रहा है बच्चा, दे दीजिए।" तो मैं रिक्वेस्ट হুম। करो, उन्हीं हेसे दिलन। तो उन्हीं हमें बोले, "क्या तुम ज्योतिष चर्चा करते हो क्या?" আমি বললাম, "नहीं नहीं, ज्योतिष चर्चा क्या करेगा?" তো বলে আমি ওনাকে, উনি করেছিলেন। আমি এই গল্পটা ওনাকেও শুনিয়েছি হুম, হুম। পরবর্তীকালে। পরবর্তী রিসেন্ট। আমি রাজ্যসভার হওয়ার পর একদিন হুম। অন্য কথা প্রসঙ্গে ওনার হুম। কাছে এটা কাজ, আমি এটা বলেছি। হুম। আবার ওনাকে নিয়ে যারা তৈরি করেন, ছবি-টবি তৈরি করেন, তাদেরও বলেছি। তো উনাকে আমি এটা বলেছি ব্যক্তিগত, আপনাকে একটা গল্প বলেছি বহুদিন আগের, বলা হয় না সবসময়, সবসময় ব্যস্ত থাকেন, হুম। পাশের হয়তো ওনার সঙ্গে বসেছি, কোনো মিটিংয়ে বসেছি, কিন্তু এই কথা তো সেখানে হয় না, হুম। কারণ তার যে ব্যস্ততা গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে যাবার পরেও, আর উপযাচক হয়ে এইভাবে গল্পটা তো বলা যায় না। তো হুম। সেদিন সুযোগ ছিল, আমি মনে করিয়ে দিলাম ওনাকে। হুম। বলে ও হাসছেন উনি শুনে। তো এটা তো দেখেছি তাকে। দ্যাটস দ্য পার্সোনালিটি, গ্রাউন্ড থেকে উঠে আসা। অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথা হলো। আপনি কি মনে করেন যে এই যে ধরুন আগামী নির্বাচন আসছে ২৬-এ, সেখানে আমরা তো বাম বা তৃণমূল নিয়ে কথা বললাম। এই মালদা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোতে কংগ্রেস একটা ফ্যাক্টর আপনাদের কাছে, বা বাংলা কংগ্রেস আপনাদের সাথে ওই জেলাগুলোতে কতটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে? আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর লুকিয়ে আছে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বিজেপির বিপরীতে থাকা অন্যান্য রাজনৈতিক দল হুম। এবং সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের ৩০% ভোটের জন্য এবং সেই ভোটের রসায়নের জন্য একটু বেশি ব্যস্ত থাকেন। আসামের ডেমোগ্রাফির দিকে দেখুন, বিজেপি পরপর ২ বার ক্ষমতায় এসছে এবং অপ্রতিরোধ্য তৃতীয়বারও জিতবেন। সেখানে সংখ্যালঘুর উপস্থিতি আমাদের এখান থেকে ১০% বেশি। হুম। পশ্চিমবঙ্গের কিছু মানুষ এখন মনে করছেন যে ৩০% মুসলিমকে এনব্লক ভোট দিয়েই চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় আসবে। তৃণমূলও মনে করে। যারা প্রবল বিজেপি বিরোধী কিছু সংখ্যালঘু আছেন, মানে কারণে অকারণে, কারণটা কি তারা জানেন, তার ব্যাখ্যা তারা দিতে পারবে, অকারণটা আমি বলতে পারি। তারা মনে করেন যে আমরাই পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করব। এরা সবাই ভুল করছেন। বিষয়টা অন্য জায়গায়। দেখুন, আমরা ১% মুসলিম ভোট পাই না। মানে এখন পর্যন্ত পাইনি। হুম। এমনকি আমি বিধায়ক থাকার পরে এমন অনেক মুসলিম পাবেন যারা আমাকে ফেরিস্তা বলে ওখানে। আপনি যদি মালঞ্চ থেকে আমার সঙ্গে গাড়িতে যান, তাহলে প্রত্যেক মোড়ে যেখানে আপনি সংখ্যালঘুদের দেখতে পাবেন, তারা আমায় দাঁড় করিয়ে চা খাওয়ায়। ২০১৪ সালে আমি নির্বাচিত হওয়ার পরে যারা আমার অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং এখনো করেন, তারা ২০১৬ সালে আমাকে ভোট দেননি। বিজেপি ভোট পায় না। কিন্তু তারপরেও আমরা সংখ্যালঘুদের বলতে চাইছি যে আমাদের সঙ্গে তোমাদের লড়াই আছে। লড়াইটা কোথায়? লড়াইটা হচ্ছে বোমার সঙ্গে বইয়ের লড়াই, তরোয়ালের সঙ্গে কলমের লড়াই। আমরা তাদের চিন্তা করতে বলছি যে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, ১৪ বছর আগে কোথায় ছিলেন আর আজকে কোথায় আছেন? এই জমানায় কি পেয়েছেন? মরছে মুসলমান, মারছে মুসলমান। গত ৩ বছরের সংখ্যাতত্ত্ব দেখে নিন। সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে মুসলমান। প্রত্যেকের পরিবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। মানে যেটাকে মোদির এজেন্সি বলেন। তারা কেউ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিংবা সিআইডির উপর আস্থা রাখতে পারছে না। ২, ৩, যেকোনো হসপিটালে যান, মানুষের প্রবল ভিড়। যাদের ভালো হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই, সরকারি হসপিটালে তারা আসেন পরিস্থিতির কারণে। অত ভিড় দেখেও আসেন। হুম। সবচেয়ে বেশি সংখ্যায় কারা? মুসলমান। থানার লকআপে যান, সবচেয়ে বেশি সংখ্যক কারা? মুসলমান। আপনি জেলে চলে যান, সংখ্যায় বেশি কারা? মুসলমান।
তাহলে একটা সমাজকে এই অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, সরকারি চাকরিতে তাদের উপস্থিতি প্রমাণ করছে সেটা, ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রমাণ করছে সেটা। মুষ্টিমেয় কিছু মানুষ এসব গরু বালি পাথরে পয়সা করেছে, কিন্তু সে শতাংশ। সামগ্রিকভাবে সামাজিক উত্থান হয়নি। এই অবস্থার জন্য কারা দায়ী? 2014 আগে তো কেন্দ্রে তো বিজেপি সরকার ছিল না, আর পশ্চিমবঙ্গে তো বিজেপির সরকার কোনোদিনই নেই। তাহলে অবস্থা কারা তৈরি করলো? আপনার ঈদের কথাটা ভাবুন, চিন্তা করতে বলছি মুসলমানদের যে একজন নেতার নাম বলুন। ওই যে একটু আগে আপনি হুমায়ুন কবিরের কথা বলছিলেন না, আপনি নেতা খুঁজে দেখুন তো কজনের 2টো বা 3টের বেশি সন্তান আছে। আপনি দেখুন না তাদের ছেলেমেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়ে। কিছু মানুষকে দরিদ্র রেখে দিয়ে, কিছু মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে, কিছু মানুষকে বিজ্ঞান ইংরাজি না পড়িয়ে একটা কনসলিডেটেড ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা হচ্ছে।